আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার রায়ের তারিখ ঘোষণার দিনকে ঘিরে তৈরি হয়েছে অস্থিতিশীল পরিস্থিতির শঙ্কা। 13 নভেম্বরকে কেন্দ্র করে রাজধানী ঢাকা সহ সারা দেশে বিরাজ করছে উত্তেজনা। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে নানা গুজব, হুমকি আর ষড়যন্ত্রের বার্তা। তবে হুমকির কোনো তথ্য না থাকলেও বিশৃঙ্খলা ঠেকাতে প্রস্তুত রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া কানিজ। জুলাই গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের ঘটনায় শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে করা মামলার রায়ের তারিখ জানা যাবে আগামী 13 নভেম্বর। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 23 অক্টোবর এ তারিখ নির্ধারণ করে। এদিকে এ দিনকে ঘিরে দেখা দিয়েছে নানা শঙ্কা। এগিয়ে আসছে নির্বাচনের দিনও। এ অবস্থায় দেশকে অস্থিতিশীল পরিস্থিতিতে ফেলতে অনলাইনে উত্তেজনা ছড়াচ্ছে রাজনীতিতে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীরা। বিভিন্ন পোস্টে বলা হচ্ছে 13 তারিখ রাজধানীতে লাখ লাখ মানুষের সমাগম ঘটিয়ে বিশৃঙ্খলা তৈরির পরিকল্পনা চলছে। লকডাউন কার্যকর, সরকারি স্থাপনায় হামলা আর বাসে আগুন দেওয়ার মতো অপতৎপরতার প্রস্তুতি নিচ্ছে নিষিদ্ধ দলটি, এমন তথ্য ছড়িয়ে পড়েছে। তবে এখন পর্যন্ত এসব তথ্যের কোনো সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি। ঝুঁকি এড়াতে সব তথ্য গুরুত্বের সঙ্গে নিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। বিশৃঙ্খলাকারীদের রুখে দিতে সব রকম প্রস্তুতি সম্পূর্ণ তাদের। সংগঠনের পক্ষ থেকে তারা লকডাউনের কর্মসূচির মতো কিছু বিষয় বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এটাও আমাদের নজরে এসেছে। আমরা ঢাকা মহানগরীর আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য আমরা প্রতিনিয়ত কাজ করছি এবং এই ক্ষেত্রেও তার ব্যতিক্রম হবে না। কেউ যদি কোনো রকম নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করে তবে তা আমরা আইনানুগভাবে মোকাবেলা করব। রাজধানী সহ সারা দেশে চেকপোস্ট, তল্লাশি আর গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। অভিযান আরও জোরদার হবে 10 নভেম্বর থেকে। নিয়মের ব্যত্যয় করে কোনো সভা সমাবেশ বা অবৈধ সমাবেশের করার চেষ্টা করে তবে সেটা আমরা যে আইনানুগ ব্যবস্থা যেটা আমাদের উপর কর্তব্য সেটা আমরা করতে দ্বিধাবোধ করব না। এর বাইরে যদি কোনো কেউ অযাচিতভাবে বা বিভিন্ন জায়গা থেকে লোক জড়ো করে মহানগরীর আইন শৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট করার চেষ্টা করে সেক্ষেত্রেও আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব। গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। আশা করি এতে নগরবাসীর আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। এরই মধ্যে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহের চেষ্টা চলছে। সাদিয়া কানিজ, আরটিভি, ঢাকা। কলম সমর্পণ কর্মসূচিতে পুলিশের হামলা ও 5 জন আটককৃত শিক্ষককে মুক্তির দাবিতে মোমবাতি প্রজ্বলন করেছে প্রাথমিকের শিক্ষকরা। শনিবার রাতে শহীদ মিনারে তারা এই কর্মসূচি পালন করেন। প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক শামসুদ্দিন মাসুদ বলেন, পুলিশের হামলায় 1.5 শতাধিক শিক্ষক আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। এ সময় দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা দেন তিনি। দাবি আদায় না হলে শিক্ষকরা ক্লাসে ফিরে যাবে না বলেও হুঁশিয়ারি দেন এই শিক্ষক নেতা। পুলিশের গায়ে লাঠিচার্জ বা পুলিশ যা আহত হওয়ার মতো কোনো ঘটনা আমাদের শিক্ষকদের মাধ্যমে হয়নি। আমি একদম সামনের সারিতেই ছিলাম। ডক্টর ইউনূস মহোদয়ের কাছে কি আমাদের এই দুঃখ দুর্দশার কথা যায় না? আমাদের 5 জন শিক্ষককে গ্রেপ্তার করে এখনো থানা হাজতে আটক রাখা হয়েছে। এই বিষয়ে আরও জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী দীপ্ত চন্দ্র পাল। দীপ্ত, আন্দোলনের সর্বশেষ কি তথ্য আছে বিস্তারিত জানাবেন, আর আইন শৃঙ্খলা পরিস্থিতি সেখানে কেমন দেখছেন? ফারিয়া, আপনি যেমনটি বলছিলেন যে এই যে শিক্ষকদের আন্দোলন 3 দফা দাবিতে 10ম গ্রেডে বেতন সহ যে তাদের 3 দফা দাবি রয়েছে সেই আন্দোলনটি কিন্তু গতকালকে শুরু হয়েছিল। সকাল থেকে শহীদ মিনারে তারা অবস্থান করছিলেন এবং দুপুরের পরে যখন তারা শহীদ মিনার থেকে শাহবাগের দিকে কলম বিসর্জন নামে যে কর্মসূচিটি সেই কর্মসূচিটি পালনের সময় পুলিশের সাথে কিন্তু তাদের একটি সংঘর্ষ হয়। পুলিশ সাউন্ড গ্রেড, টিয়ার শেল এবং রাবার বুলেট ছোড়ে এতে কিন্তু প্রায় 1.5 শতাধিক শিক্ষক
আহত হন এবং আহত হয়ে তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। পাশাপাশি তাদের 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে এমনটি কিন্তু জানিয়েছে তারা, এবং সেই প্রেক্ষিতে কিন্তু তারা গতকাল রাতে তারা একটি ঘোষণা দিয়েছে যে তারা তাদের যে পাঠদান কর্মসূচি সেটি বন্ধ রাখবে, এবং সেই বন্ধ রাখার কারণে কিন্তু তারা আজকে এই শহীদ মিনারে অবস্থান করছেন। এবং এই অবস্থানের কারণে যে 65,000 প্রাথমিক বিদ্যালয় রয়েছে সেই বিদ্যালয়ের যে পাঠদান কর্মসূচি সেটি কিন্তু বন্ধ রয়েছে। এবং তাদের শিক্ষকদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা যেটি বলেছে তাদের দাবি মেনে না নেওয়া হলে তারা কিন্তু এই অবস্থান কর্মসূচি চালিয়ে যাবে এবং এর শেষ দেখে ছাড়বেন। এবং এই সময় সারা দেশের শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়েছে যে যাতে পাঠদান কর্মসূচি বন্ধ থাকে, এবং অনেক সারা দেশ থেকেই শিক্ষকরা কিছুক্ষণ পরপরই কিন্তু জড়ো হচ্ছেন কেন্দ্রীয় শহীদ মিনারে। আমরা দেখছি যে সকালে কিছুটা শিক্ষক উপস্থিতি কম থাকলেও যত বেলা বাড়ছে শিক্ষকদের উপস্থিতি কিন্তু বাড়ছে, এবং তাদের কিন্তু একটাই কথা যে 10ম গ্রেডের যে বেতন স্কেল সেই স্কেলে বেতন দিতে হবে, পাশাপাশি তাদের যে পদোন্নতি সেটি কিন্তু বহাল রাখতে হবে সহ তাদের যে 3 দফা দাবি সেই 3 দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাবে এমনকি কিন্তু বলছে তারা। এবং তাদের এই আন্দোলন যতক্ষণ পর্যন্ত দাবি আদায় না হয় ততক্ষণ পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবে। এবং তারা যেটি বলছেন তাদের শান্তিপূর্ণ আন্দোলনে যে পুলিশের যে মারমুখী ভঙ্গি এবং পুলিশ যে তাদের শিক্ষকদের গ্রেপ্তার করেছে এবং আহত হয়েছে যারা, তার জন্য কিন্তু তারা এই কঠোর আন্দোলনের দিকে এগিয়ে যাচ্ছে। এবং যদি দাবি আদায় না হয় তাহলে কিন্তু তারা আরও কঠোর আন্দোলন করবে এমনটি জানিয়েছে তারা। তো ফারিয়া, এই ছিল আমার কাছ থেকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সবশেষ তথ্য। ফারিয়া। দীপ্ত, আপনাকে ধন্যবাদ। দর্শক, প্রাথমিক বিদ্যালয়ের কর্মবিরতির বিষয়ে জানাতে নওগাঁ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, শিক্ষকদের কর্মবিরতির বিষয়ে কি তথ্য আছে? এছাড়া তারা তো ঘোষণা দিয়েছেন যে তারা ক্লাসে ফিরবেন না, শিক্ষাদান কর্মসূচিতে তারা যাচ্ছেন না। এই বিষয়ে কি কোনো কথা বলতে পেরেছেন কিনা তাদের সঙ্গে? ধন্যবাদ ফারিয়া আপনাকে। আপনি যেমনটা বলছিলেন, ঢাকায় শিক্ষকের উপর হামলা এবং 10ম গ্রেডে উন্নতিকরণের যে দাবি নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রধান প্রাথমিকের শিক্ষকরা যারা আন্দোলন করছে তাদের একটি নির্দেশনা অনুযায়ী নওগাঁ জেলায় কিন্তু বেশ কিছু নওগাঁ জেলায় যেগুলো প্রাথমিক বিদ্যালয় রয়েছে এই বিদ্যালয়ের শিক্ষকরা কিন্তু কর্মবিরতির একটা কথা আমাদেরকে জানিয়েছেন। তারা আমাদেরকে জানিয়েছেন যে কেন্দ্রের যে ঘোষণা এসেছে সেই ঘোষণার পরিপ্রেক্ষিতে তারা আসলে ক্লাসে অ্যাটেন্ড করবেন এবং যে প্রেজেন্টেশন রয়েছে সেই প্রেজেন্টেশন কমপ্লিট করে কিন্তু তারা ক্লাসটাকে বর্জন করে কিন্তু তারা তাদের শিক্ষকের যে রুম সেই রুমে এসে কিন্তু কর্মবিরতির একটা কথা আমাদেরকে জানিয়েছেন। এদিকে আমি এখন দাঁড়িয়েছি হাটনওগাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এই বিদ্যালয়টিতে মোট 264 জন শিক্ষার্থী রয়েছে, তার বিপরীতে কিন্তু 10 জন শিক্ষক এখানে কিন্তু ক্লাস নিয়ে থাকেন। তারা আমাদেরকে জানিয়েছে যদি কেন্দ্রের যে নির্দেশনা রয়েছে সেটা শিক্ষক সমিতির স্থানীয় যে নির্দেশনা সেই নির্দেশনা যদি তারা পান তাহলে সেই নির্দেশনা অনুযায়ী কিন্তু তারা এই কর্মবিরতি পালন করবেন। আমি জেলার প্রাথমিক শিক্ষা অফিসারের সঙ্গে কথা বলেছি, তিনি আমাদেরকে জানিয়েছেন যে জেলায় প্রায় 1374টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে যেখানে প্রায় 8,500 শিক্ষক রয়েছে। যদি সরকারি নির্দেশনা না মেনে তারা যদি ক্লাস বর্জন বা কর্মবিরতিতে যান তাহলে জেলা শিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে যে আইনানুগ ব্যবস্থা সেটি কিন্তু তারা গ্রহণ করবে জানিয়েছেন। তো ফারিয়া, এই ছিল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি নিয়ে নওগাঁ থেকে আমার কাছে সর্বশেষ। আরিফ, আপনাকে ধন্যবাদ। জুলাই আগস্ট আন্দোলনে রাজধানী চাংখারপুলে 6 জনকে হত্যার মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 8 জনের বিরুদ্ধে 14তম দিনের সাক্ষ্য গ্রহণ আজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেলে হবে এই সাক্ষ্য গ্রহণ। বিশেষ তদন্ত কর্মকর্তা তানভীর হাসান জোহান সহ আজ 2 জনের সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে। এর আগে 2 নভেম্বর 13তম দিনে সিআইডির 2 ফরেনসিক বিশেষজ্ঞ, পুলিশ পরিদর্শক রুকনুজ্জামান এবং উপপরিদর্শক শাহেদ জোবাইরেল লরেন্স সাক্ষ্য দেন। সাক্ষ্যতে তারা মামলায় উদ্ধারকৃত আলামতের যাচাই বাছাইয়ের বর্ণনা তুলে ধরেন। পরে তাদের জেরা করেন পলাতক 4 আসামির পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী ও গ্রেপ্তারদের আইনজীবীরা। এখন পর্যন্ত এই মামলায় মোট 22 জনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে।
ঢাকা সহ দেশের 15 জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিয়েছেন অন্তর্বর্তী সরকার। সাপ্তাহিক ছুটির দিন শনিবার মধ্যরাতে 6 জন ডিসিকে অন্য জেলায় বদলি এবং উপসচিব পদমর্যাদার 9 জন কর্মকর্তাকে 9টি জেলায় ডিসির দায়িত্ব দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। বদলি হওয়া 6 জনের মধ্যে বরগুনার ডিসি মোহাম্মদ শফিউল আলমকে ঢাকায়, বাগেরহাটের ডিসি আহমেদ কামরুল হাসানকে নোয়াখালীতে, কুষ্টিয়ার আবু হাসনাত মোহাম্মদ আরিফিনকে হবিগঞ্জে, ভোলার মোহাম্মদ আজাদ জাহানকে গাজীপুরে, সিরাজগঞ্জের মোহাম্মদ নজরুল ইসলামকে গাইবান্ধায় এবং খুলনার মোহাম্মদ তৌফিকুর রহমানকে বগুড়ার ডিসি করা হয়েছে। মোহাম্মদপুরের বসিলায় সেনাবাহিনীর তৎপরতায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ছিনতাই ঘটনার মূল ছিনতাইকারী সহ 3 সহযোগীকে গ্রেফতার করা হয়েছে। বসিলা আর্মি ক্যাম্প সূত্রে জানা যায়, 6 সেপ্টেম্বর এক যুবকের কাছ থেকে ব্যাগ, ল্যাপটপ, মোবাইল ছিনতাই হয়। সিসি ফুটেজের ভিত্তিতে মূল অভিযুক্ত ছিনতাইকারী শাওন, মহিম আহমেদ, জুয়েল ও আসিফ নামে 3 সহযোগীকে আটক করে সেনাবাহিনী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অপরাধ স্বীকার করে। পরে তাদের ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। আটককৃতদের 4 জনকে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এই বিষয়ে 46 স্বতন্ত্র পদাতিক ব্রিগেডিয়ার এক কর্মকর্তা জানান, মোহাম্মদপুর এলাকায় কেউ অপরাধ করলে দ্রুত আইনের আওতায় আনা হবে। নাম মোহাম্মদ ইয়াসিন, আমি মোহাম্মদপুর ফিউচার টাউন থাকি। আমি একটা সামুরাই নিয়ে ধরা পড়ছি, ছিনতাই করতে যাই একটা ফোন। রাজধানীর মোহাম্মদপুরে বেরিবাঁধ হিউল্যাব ইউনিভার্সিটির পাশে একটি গ্যারেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনায় গ্যারেজে থাকা একটি পিকআপ, একটি অ্যাম্বুলেন্স ও একটি প্রাইভেট কার পুড়ে গেছে। শনিবার রাত 12টার পর এই ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। গ্যারেজ মালিক ও পুড়ে যাওয়া গাড়ির মালিকদের অভিযোগ, একটি মোটরসাইকেলে 3 ব্যক্তি এসে আগুন ধরিয়ে পালিয়ে যায়। পরে ওই গাড়িতে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে পাশে থাকা 2টি গাড়ি আগুনে ছড়িয়ে পড়ে। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এখানে যে সিকিউরিটি ছিল তারা বলছে যে মোটরসাইকেলে 3 জন এসে আগুন লাগাই দিয়েছে। আমরা কারণটা উদ্ঘাটন করার জন্য তদন্ত সাপেক্ষে বলতে পারি। গেরেস্ট আলামাইরা পোলাপাইন বিদায় কইরা আমি বাসায় চলে গেছি। যাইয়া ভাতটাত খাইয়া আমি শুয়া পড়ছি। শুয়া পড়ার পরে আমার দরজার মানে পাশের রুমের একজন আপা গেট মেট ভাঙ্গা কয় তোমার গাড়িতে আগুন ধরছে। আমি অনেক টাকা দেনা বানা করিয়া গাড়িটা কিস্তিতে চালাই। আমি এই দাঁড়িয়ে জামাত ইসলামের লাগে একটু চলি হ্যাঁ মিছিল মিটিংয়ে যাই। এখানে অনেকে মনে করেন আমার পিছে লাগিয়ে রয়েছে। শীত মৌসুমে বাজারে পেঁয়াজের চাহিদা পূরণে মুড়িকাটা পেঁয়াজ আবাদ ও পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন ফরিদপুরের চাষিরা। গত বছর লাভ ভালো হওয়ায় এবছর আরও বেশি জমিতে পেঁয়াজের আবাদ করছেন তারা। যদিও সার ও কীটনাশকের দাম বৃদ্ধিতে কিছুটা শঙ্কায় কৃষকরা। তবে সার ও কীটনাশক সহজলভ্য করতে বাজার মনিটরিং জোরদারের কথা জানিয়েছেন কৃষি বিভাগ। ফরিদপুর প্রতিনিধি জাকির হোসেনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সুলাইমান কবির। পেঁয়াজের রাজধানী খ্যাত ফরিদপুরে চলছে মুড়িকাটা পেঁয়াজের আবাদ। কেউ করছেন জমি তৈরি, কেউ করছেন রোপণের কাজ, আবার কেউ দিচ্ছেন সার। এভাবেই পেঁয়াজের আবাদ ও পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন জেলার পেঁয়াজ চাষিরা। দেশের মোট পেঁয়াজ উৎপাদনের দ্বিতীয় বৃহত্তম জেলা ফরিদপুর। আর শীত মৌসুমে শুধুমাত্র ফরিদপুরে চাষ হয় মুড়িকাটা পেঁয়াজ। গত বছর ভালো দর পেলেও এবার কীটনাশক ও সার সংকটের পাশাপাশি এর দাম বৃদ্ধিতে লাভ নিয়ে শঙ্কায় চাষিরা। সরিষার দাম বেশি, অতিরিক্ত হয়ে গেছে, আমাদের খরচ বেশি ভেঙে যাইতেছে। আগে ছিল কত, আগে 1200 টাকা 900 টাকা হলে বস্তা পাওয়া যেত, 1300-1400 টাকা চলে গেছে। আশা করা যায় যে আমাদের যে পরিমাণ খরচ হয়েছে যদি ফলন আল্লাহ ভালো দেয় তাহলে আর কি ভালো হবে। কৃষি বিভাগ বলছে চলতি বছর জেলায় 5285 হেক্টর জমিতে মুড়িকাটা পেঁয়াজ আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। লক্ষ্য পূরণে কৃষকদের সব ধরনের সহযোগিতার আশ্বাস এই কৃষি কর্মকর্তার। চাষিদের মাঝে আমরা বিভিন্ন প্রকারের গ্রুপ মিটিং করতেছি এবং তাদেরকে যে পরামর্শ দেওয়া হচ্ছে যে সরকার নির্ধারিত যে মূল্যে সার আছে সেই নির্ধারিত মূল্যে তারা যেন সার ক্রয় করে। আমরা আশা করি যে আমাদের পেঁয়াজের যে উৎপাদনের লক্ষ্যমাত্রা সেই লক্ষ্যমাত্রা অর্জন করতে সক্ষম হবে। ফরিদপুরে এবছর মুড়িকাটা পেঁয়াজের উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 83,000 মেট্রিক টন, যার বাজার মূল্য প্রায় 400 কোটি টাকা।
সুলাইমান কবির, RTV। প্রশাসনের অভিযানের ফলে একদিনের ব্যবধানে দিনাজপুর কিলিতে কমেছে দেশি পেঁয়াজের দাম। বর্তমানে দেশি পেঁয়াজ 10 টাকা কমে 100 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। তবে একটু নিম্নমানের পেঁয়াজ 90 থেকে 95 টাকায় বিক্রি হচ্ছে। ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হলে দাম কমার আশা আমদানিকারকদের। ক্রেতাদের অভিযোগ, এক লাফে পেঁয়াজের দাম কেজি প্রতি 40 টাকা বাড়লেও কমেছে মাত্র 10 টাকা। বাজারে মনিটরিং না থাকায় এই অবস্থা বলে অভিযোগ করেন তারা। পেঁয়াজের দাম নিয়ে আরও জানাতে ফরিদপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জাকির হোসেন। জাকির, ফরিদপুরে পেঁয়াজের ফলন এবং দাম সম্পর্কে জানাবেন। আপনি জানেন যে সর্ববৃহৎ পাবনার পরেই ফরিদপুরের এই পেঁয়াজের চাষ, আর মরিকাটা পেঁয়াজ ফরিদপুরে এই শীত মৌসুমে করে থাকে। ফরিদপুরের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শাহাদুজ্জামানের সাথে কথা হয়েছে। তিনি বলেছেন যে আমাদের 5285 হেক্টর জমিতে এবার এই পেঁয়াজ চাষ হচ্ছে এবং এই চাষ যারা অগ্রিম করেছে তাদের মনে করেন যে অনেকটাই গজিয়েছে। অনেক কৃষক আবার এখন চাষ করছে, জমি প্রস্তুত করছে এবং এই পেঁয়াজটা 1 থেকে 1.5 মাসের মধ্যেই কৃষকরা উত্তোলন করবে। এই কৃষকটা উত্তোলন করার পরেই পেঁয়াজের যে হঠাৎ করে মূল্য বৃদ্ধি পেয়েছে এই বৃদ্ধিটা কমে যাবে এবং ভোক্তারা কম দামে পেঁয়াজ ক্রয় করে খেতে পারবে। এবং ফরিদপুরে বাজারগুলিতে দেখা গেছে এখন 3800 এবং 3900 টাকা বন বিক্রি হচ্ছে, যা 90 থেকে 100 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে পেঁয়াজ। এই জন্য ফরিদপুরে যে অবস্থা আছে, অনেক জায়গায় পেঁয়াজ এখন গজিয়ে গেছে, আবার অনেক জায়গায় কৃষকরা পেঁয়াজ লাগাচ্ছে এবং ফরিদপুরে এবার 83,000 হেক্টর জমিতে পেঁয়াজের চাষ হচ্ছে, যা প্রায় আপনার অনেক মুনাফা অর্জন করবে কৃষকরা, যা দিয়ে ফরিদপুর সহ অন্যান্য জেলাগুলোতেও এই পেঁয়াজ দিয়ে আপনার এই সহযোগিতা করবে এবং ভোক্তারা সহজভাবে কিনতে পারবে। আর এই 83 হেক্টর জমিতে যে পেঁয়াজ হবে তা প্রায় 400 কোটি টাকার উপরে কৃষকরা বিক্রি করতে পারবে। জাকির, আপনাকে ধন্যবাদ। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় মাগুরা নড়াইল সড়ক যেন এখন এক মরণ ফাঁদ। প্রায় 12 কিলোমিটার সড়কের পুরোটাই খানাখন্দ আর ছোট বড় গর্তে ভরা। পুনর্নির্মাণের কাজ মাঝ পথে বন্ধ হওয়ায় বৃষ্টি হলে চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে সড়কটি। এতে একদিকে ঘটছে ছোট বড় দুর্ঘটনা, অন্যদিকে চলাচলে দুর্ভোগ পোহাচ্ছেন রোগী, শিক্ষার্থী ও চালকরা। মাগুরার প্রতিনিধি মোখলেসুর রহমানের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সুলাইমান কবির। মাগুরা নড়াইল সড়কের ধলহরা থেকে শত্রুজিতপুর পর্যন্ত প্রায় 12 কিলোমিটার সড়কের বেহাল দশা। খানাখন্দ আর ছোট বড় গর্তে ভরা সড়কটি পরিণত হয়েছে মৃত্যু ফাঁদে। সড়কটি দিয়ে প্রতিদিন 2 জেলার প্রায় 15,000 মানুষ যাতায়াত করে। তবে প্রয়োজনীয় সংস্কারের অভাবে যানবাহন চলাচলের প্রায় অনুপযোগী হয়ে পড়েছে সড়কটি। এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে হাজারো মানুষকে। আসলে এই রাস্তা যে পরিমাণে খারাপ, মানে চলার উপযোগী নাই। আমরা আসলে অনেক দুর্ভোগের ভিতর আছি। ডেলিভারি রোগীও যদি এই পাশে ভ্যান রিক্সায় করেও যায়, তাদের এখানে ডেলিভারি হয়ে যাবে আশা করা যায়, এরকমের পরিস্থিতি। ঊর্ধ্বতন কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করছি, এই রাস্তাটার জন্য খুবই দ্রুত একটু মেরামতের ব্যবস্থা করা হয়। সড়কটি পুনর্নির্মাণের কাজ শুরু হলেও তা মাঝপথে বন্ধ হয়ে যায়। ভারী যানবাহনের চাপ আর বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় প্রতিনিয়ত তৈরি হচ্ছে নতুন নতুন গর্ত। এতে বিঘ্ন ঘটছে বাস, ট্রাক থেকে ছোট যানবাহন চালকদেরও। 3 কিলো 4 কিলো পর্যন্ত ভাঙা, এরকম অবস্থা, গাড়ি চালানোর মতো অবস্থা নেই এই জায়গায়। কিছুদিন আগে মনে হয় যে এখানে একটা গাড়ি, বড় গাড়ি ফাঁসে গেছিল, ঠিক আছে, অনেক দিন হয়েছে। এই রাস্তায় আসলে চলাচল করতে খুবই কষ্ট হয়। রাস্তার যে অবস্থা, এই রাস্তায় গাড়ি চালাইতে গেলে আমাদের গাড়ির ক্ষতি হয়ে যায়, তারপরে লোকজন নিয়ে যাইতে গেলে দেখা যাচ্ছে যে অ্যাক্সিডেন্ট করে বসবো। দ্রুত সময়ের মধ্যে নতুন ঠিকাদার নিয়োগ করে সমস্যা সমাধানের আশ্বাস সওজের এই কর্মকর্তার। বিদ্যমান যে সড়কটা আছে, যেখানে বাস সরলীকরণ করা হবে না, সেখানে সড়ক নতুন হওয়ার জন্য আবার আমরা পুনর্দরপত্র আহ্বান করবো। পুনর্দরপত্র আহ্বান শেষে ঠিকাদার নিয়োগের মাধ্যমে
রাস্তা সচল রাখবো ইনশাআল্লাহ। শুধু আশ্বাস নয়, দ্রুত সময়ের মধ্যে সড়কটির প্রয়োজনীয় সংস্কার করার দাবি ভুক্তভোগীদের। সুলাইমান কবির, RTV। বঙ্গোপসাগরে বিকল হয়ে ভাসতে থাকা একটি ট্রলার সহ ১৩ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী। শনিবার বঙ্গোপসাগরে টহলের সময় নৌবাহিনীর জাহাজ বা নৌজার শহীদ মুহিবুল্লাহ মাছ ধরা ট্রলার সহ জেলেদের উদ্ধার করে। কুতুবদিয়া লাইট হাউস থেকে প্রায় ২০ মাইল দূরে ইঞ্জিন বিকল অবস্থায় গভীর সমুদ্রে একটি মাছ ধরার ট্রলার ভাসতে থাকে। ট্রলারে অবস্থানরত জেলেরা নৌবাহিনীর জাহাজ দেখে দৃষ্টি আকর্ষণের জন্য আলো ও হাত দিয়ে সংকেত দেখায়। পরে নৌবাহিনীর জাহাজ সংকেত দেখে ট্রলার সহ জেলেদের উদ্ধার করে মালিক পক্ষের কাছে হস্তান্তর করে। জেলেরা জানায়, গত ৬ নভেম্বর হতে ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে ৩ দিন ধরে মাঝ সমুদ্রে ভাসতে থাকে। একসময় নেতাকর্মীদের পদচারণায় মুখর ছিল দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের পার্টি অফিস, যা এখন মাদকসেবীদের আখড়া। পরিস্থিতি এমন যে ভবনটির সামনে দিয়ে চলাচল করতেও ভয় পান স্থানীয়রা। অবাধে মাদক সেবন চললেও কিশোর গ্যাং ও মাদকসেবীদের ভয়ে প্রতিবাদ করতে চান না কেউই। তবে ভবনটি নজরদারিতে রয়েছে বলে জানায় পুলিশ। প্রতিনিধি রাজু আহমেদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সুলাইমান কবির। দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের পার্টি অফিস এটি। ৫ আগস্ট কার্যালয়টি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে ছাত্র জনতা। ৪ তলা ভবনের কোথাও নেই কোনো আসবাবপত্র, অবশিষ্ট নেই কোনো দরজা কিংবা জানালা। এখনো দেখা যায় পোড়া ছাইয়ের দাগ। একসময় নেতাকর্মীদের পদচারণায় মুখর থাকা কার্যালয়টি এখন অপরাধীদের স্বর্গরাজ্য। ভবনের প্রতিটি ফ্লোরেই চলে মাদকসেবীদের আড্ডা। স্থানীয়দের অভিযোগ, ভবনটিকে কেন্দ্র করে জিনজিরা এলাকায় চুরি, ছিনতাই সহ নানা অপরাধ কার্যক্রম পরিচালনা করছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। আওয়ামী লীগের অফিস ক্লাবটা, সেখানে প্রতিনিয়ত মাদক এবং ছিনতাই অনেক কিছুই হয়। বিভিন্ন ধরনের অপকর্ম এবং বিভিন্ন ধরনের সন্ত্রাসী এবং ছিনতাইবাজি করে থাকে। এইখানে যত অকরাজ, যত গাঞ্জুটি, বাবাখোর সব এইখানে মনে করেন আড্ডা। আর সাধারণ জনগণ তো অনেক এই নেশা পানি, এইসব ছিনতাই, চাঁদাবাজির ভিতরে অনেক জ্বালা যন্ত্রণায় আছে। প্রশাসনের উদাসীনতার ফলেই ভবনটি ঘিরে নানা অপরাধ প্রবণতা বাড়ছে বলে অভিযোগ এলাকাবাসীর। তদারকি করে না যে কার হাতে আছে, কে করতেছে। এটা কেউ বাড়ি আলাগো, কেউ কোনো মাথা ব্যথা নেই। মাথা ব্যথা হইলো সব সাধারণ নিরহ মানুষের। এই জায়গার গল্লির মধ্যে ছিনতাই করে, এই গল্লির ভিতরে নেশা পানি ব্যস্ত আছে, ওপেন ব্যস্ত আছে। পুলিশ আয়া কি করে, বাতালে আবার জায়গা। তো পুলিশের কি কাজ? অকারেন্সগুলো যারা করে তাদের যদি একটু প্রশাসন নজরে আনে, আয়ত্তে আনে, তাহলে আমরা সেফলি চলতে পারি। তবে আওয়ামী লীগের কার্যালয়টি ঘিরে পুলিশের বিশেষ নজরদারি রয়েছে বলে দাবি কেরানীগঞ্জ মডেল থানার এই পুলিশ কর্মকর্তার। আমাদের নজর আসার পরে আমরা ওইখানে আমাদের টহল টিম জোরদার করেছি, ওইখানে যাতে কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা না করতে পারে সেই বিষয়ে আমরা সজাগ আছি। যে কোনো ধরনের জমায়েত বা যে কোনো ধরনের মাদক কিনা বেচা সেবন হলেই আমরা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো। আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় দ্রুতই অপরাধমুক্ত হবে ভবনটি, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। সুলাইমান কবির, RTV। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রে চলমান শাটডাউনের কারণে প্রায় ১,৫০০ ফ্লাইট বাতিল হয়েছে। এছাড়া অন্তত ৬,০০০ ফ্লাইট ইতোমধ্যে দেরিতে ছেড়েছে, এমনই তথ্য প্রকাশ করেছে আন্তর্জাতিক ফ্লাইট ট্র্যাকার ফ্লাইট অ্যাওয়ার। বাজেট পাসকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের শাটডাউনের কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন কর্তৃপক্ষ। এ বিষয়ে আরও জানাচ্ছেন ইমরুল হাসান। যুক্তরাষ্ট্রের ইতিহাসের দীর্ঘতম শাটডাউন চলছে। এর ফলে ভয়াবহ আকার ধারণ করেছে দেশটির অভ্যন্তরীণ উড়োজাহাজ চলাচলে। কর্মী স্বল্পতা মোকাবেলায় ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন বা FAA ৪% ফ্লাইট কমানোর জন্য একটি জরুরি আদেশ জারি করেছে। পরিস্থিতি এভাবে চলমান থাকলে আগামী সপ্তাহে 20% ফ্লাইট কমানো হতে পারে বলে আভাস দিয়েছেন দেশটির পরিবহন মন্ত্রী সিন ডেফি। বাজেট পাসকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের শাটডাউনের কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে। শাটডাউন চলাকালে বেতন বন্ধ থাকায় অনেক বিমান চলাচল নিয়ন্ত্রক কাজে নিয়মিত নন। ফ্লাইট ট্র্যাকার ফ্লাইট আওয়ার বলছে, গেল শুক্রবার ৭,০০০ ফ্লাইট দেরিতে ছাড়ে।
মার্কিন যুক্তরাষ্ট্রে 1 অক্টোবর থেকে ফেডারেল সরকারের শাটডাউন চলছে। কংগ্রেসে এ নিয়ে রিপাবলিকান ও ডেমোক্রেটরা একমত হতে পারেননি। আর আমেরিকান এয়ারলাইন্স এক বিবৃতিতে শাটডাউন শেষ করতে একমতে পৌঁছানোর জন্য নেতাদের প্রতি আহ্বান জানিয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে শার্লট ডগলাস আন্তর্জাতিক, নিউ ইয়র্ক লিবার্টি আন্তর্জাতিক, শিকাগোর ওহেয়ার আন্তর্জাতিক বিমানবন্দরের বেশিরভাগ ফ্লাইটের যাত্রাই বাতিল করা হয়েছে। শনিবার বিকেলে জন এফ কেনেডি, হার্টসফিল্ড জ্যাকসন আটলান্টা আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে প্রায় 3 ঘন্টা দেরিতে ফ্লাইট ছাড়ে। মার্কিন যুক্তরাষ্ট্রে থ্যাঙ্কসগিভিংয়ের ছুটি উপলক্ষে ভ্রমণের মৌসুম চলছে। এ কারণে বিমানবন্দরগুলোতে ব্যস্ততা বেশি বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় বেসামরিক উড়োজাহাজ চলাচল কর্তৃপক্ষ বলছে শনিবার দেশের 40টি গুরুত্বপূর্ণ বিমানবন্দরে 4% ফ্লাইট বাতিল করতে উড়োজাহাজ সংস্থাগুলোকে নির্দেশ দেওয়া হয়। শাটডাউন শেষ না হলে 14 নভেম্বরের মধ্যে এই সংখ্যা বেড়ে 10% পৌঁছবে। ইমরুল হাসান, RTV। ফিলিস্তিনের গাজায় গণহত্যা প্রমাণিত উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার 1 মাস পরও অব্যাহত রয়েছে ইসরায়েলি সহিংসতা। প্রতিদিন ধ্বংসস্তূপ থেকে মরদেহ উদ্ধারের সাথে সাথে বাড়ছে নিহতের সংখ্যা। শনিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা 69,000 ছাড়িয়েছে। জানা যায় নতুনভাবে উদ্ধার ও শনাক্ত হওয়া লাশের কারণে এই সংখ্যা নিশ্চিত হওয়া গিয়েছে। এদিকে গেল মাসে অন্তত 240 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এই অবস্থায় জরুরি চিকিৎসা প্রয়োজন ব্যক্তিদের সরিয়ে নেওয়ার জন্য গাজা ও মিশরের মধ্যকার রাফা সীমান্ত ক্রসিং পুনরায় খুলে দেওয়ার আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। খেলার খবর। জাহানারা আলমের আনা যৌন হয়রানির অভিযোগ নিয়ে নড়েচড়ে বসা ক্রিকেট বোর্ড ঘটনা তদন্তে 3 সদস্যের কমিটি গঠনের কথা আগেই জানিয়েছিল। এবার কমিটির সদস্যদের নাম প্রকাশ করল বোর্ড। 3 সদস্যের কমিটির আহ্বায়ক করা হয়েছে সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের অবসরপ্রাপ্ত বিচারক তারিকুল হাকিমকে। কমিটির অন্য 2 সদস্য হল বিসিবির পরিচালক রুবাবা দৌলা ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার শারওয়াত সিরাজ শুক্লা, যিনি বাংলাদেশ উইমেন্স স্পোর্টস ফেডারেশনের সভানেত্রীর দায়িত্ব পালন করছেন। এই কমিটি 15 কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন ও সুপারিশ জমা দেবে। সৌদি আরবে অনুষ্ঠিত 6ষ্ঠ ইসলামিক সলিটারিটি গেমসে বাংলাদেশকে পদক এনে দিলেন মার্জিয়া আক্তার ইকরা। ভারোত্তোলনে 53 কেজি ওজন শ্রেণীতে ব্রোঞ্জ জিতেছেন এই ভারোত্তোলক। এবারের আসরে অংশ নেওয়া 57টি দেশের মধ্যে ভারোত্তোলনের 53 কেজি বিভাগে 8টি দেশ অংশ নেয়। এই বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে তুরস্ক ও রানার আপ হয়েছে ইন্দোনেশিয়া। বাংলাদেশের মার্জিয়া পেছনে ফেলেছেন ইরান, ব্রুনাই, সৌদি আরব, কুয়েত, আলজেরিয়া এবং আজারবাইজানের প্রতিযোগীকে। একই দিকে বাংলাদেশের আরও 2 ভারোত্তোলকের খেলেছেন এই খেলায়। 48 কেজি ওজন শ্রেণীতে পঞ্চম হয়েছেন মোসাম্মদ বৃষ্টি, 60 কেজি ওজন শ্রেণীতে ষষ্ঠ হয়েছেন আশিকুর রহমান। সকালের সংবাদ এ পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।